নমস্কার। আমি মুম্বাই থেকে ব্যাঙ্গালোরে এসেছি। পাশের ফ্ল্যাটেই বর্ষিয়ান শ্রদ্ধেয় শ্রী সনৎ ভট্টাচার্য মশাইয়ের সঙ্গে আমার আলাপ হয়। অনেক কথাবার্তা, আলোচনা, নানা বিষয়ে করতে করতে হঠাৎ ওনার কাছ থেকে জানতে পারলাম মহান লোকগীতি শিল্পী অংশুমান রায়ের কথা। বলা মাত্রই তিনি চলে গেলেন একদম অনেক আগে, হয়তো 1960 সালের ওরার দিকে। সে কথা তো উনি করে ভালো বলতে পারবেন। তো আমি জানতে পারলাম উনি অনেক ছোট ছিলেন তখন। অংশুমান রায় হান্ডিরে এসেছিলেন। আমি জানতে চাইবো সনৎদা, আমি সনৎ বলেই ডাকি আপনাকে, আপনার সঙ্গে অংশুমান দা, আমি অংশুমান দা বলি, এ তো অনেক, এই ব্যাপারটা এত লেন্দি, এটা আমি অতটা না বললে চলবে। অংশুমান রায়ের কথা সকলেই জানে। প্রথম কবে এবং কোথায় আপনার সঙ্গে দেখা হয়েছিল? কিন্তু তাই না, তার সঙ্গে যে আপনার কথাবার্তা আলোচনা হয়েছিল এবং সেগুলো আপনাকে কিভাবে প্রভাবিত করেছিল, সেটা সংক্ষিপ্ত ভাবে যদি আলোকপাত করেন খুবই ভালো লাগবে আমাদের। আপনাকে অনুরোধ করছি, আপনার সেই 1960 বা গোড়ার দশকের যে স্নিগ্ধ পরিবেশে আলাপ আলোচনা আপনি আমাদের বলেন। আপনার সঙ্গে আলাপ পর আমি জানতে পারলাম যে অংশুমান রায় ছেলেও একজন বিখ্যাত ছিল। এটা আমি জানতাম, ওনার নাম শুনেছিলাম। উনি যে অংশুমান রায়ের ছেলে সেটা জানতাম কি। অংশুমান রায়ের সঙ্গে যখন আমার প্রথম আলাপ হয়, সে 60-এর দশকে পুরা উনি এবং সদ্য কবি তিনি সুরকার এবং গায়কও ছিলেন। ওনারা একসঙ্গে আমাদের বাড়িতে থাকতেন। কোন একটা সময় কবি মজুমদার মহাশয় বোধহয় বাইরে চলে গেলেন। তখন অংশুমান রায় উনি আমার বাবাকে অনুভব করলেন যে উনি একা তো নিচে থাকতে পারবেন না, কাউকে একটা ওনার সঙ্গ দেওয়ার জন্য। এখন তাকে কার যদি কোনদিন প্রয়োজন হবে বলে মনে হয়, সেই লোকটারই তাকে প্রয়োজন হয়ে পড়লে সে হচ্ছে আমাকে ডাকা হলো, তুমি কি নিচে গিয়ে শুতে পারবে ওনার সঙ্গে? আমি বললাম নিশ্চয়ই, কারণ যে কোনো নতুন জিনিস লোককে টানে। আর অংশুমান রায়ের সঙ্গে তখন উনি বিখ্যাত হননি, কিন্তু ওনাকে ভালো লাগতো, কারণ ওনার চলন বলন এবং সৌম্যদর্শন ব্যক্তিত্ব সেটা আমাকে প্রথম থেকেই আকর্ষণ। ওনার গলাটাও একটু অন্য রকমের ছিল, ঠিক মেলোডিয়াস ভয়েস বলে না, কিন্তু খুব অ্যাপিলিং ভয়েস। আমার যতদূর মনে হয়, এতদিন বাদে আমি রিকানেক্ট করছি তো, আবার ইংরেজি বলেছেন চিন্তা, আমার বাংলা প্রতি ষষ্ঠ দিনে সবসময় জানা কেন বলবো, ক্ষমা করি। আমি যখন প্রথম দিন নিচে গেলাম, ওনার দেখে ভূতের বয়সে উনি একা থাকতে ভয় পেতেন। তা ওনার পাশের খাটি আমাকে জায়গা দিলেন, সাদর অভ্যর্থনা জানালেন। আমার ওই বয়সে ওই রকম ভাবে অভ্যস্ত না, জীবনে প্রথম পেলাম। উনি খুব অমায়িক ছিলেন এবং উনি আমার কাছে আমি কি করি না করি অনেক কিছু জানতে চাইলে। তারপর উনি এবার নিজের খাতাগুলো বাঁধত। ভূতের ভয়টা খুব একটা ওনার বিরাট সমস্যা ছিল না, কিন্তু একা থাকতে ওনার ভালো লাগতো, তুই কাউকে চাইছি। সেই খাতাগুলো নিয়ে উনি অনেক আলোচনা করেছেন। সেই আলোচনাগুলো করার মধ্যে দিয়ে যেটা আমাদের সবথেকে বেশি মুক্ত করেছিল ওনার অধ্যাবসায় লোকসঙ্গীত সম্বন্ধে, লোক সম্বন্ধে, বিশেষ করে গ্রামীণ পরিবেশ সম্বন্ধে ওনার অধ্যয়ন উনি যেভাবে করেছিলেন, যেভাবে জানতে চেষ্টা করেছিলেন ঘুরে ঘুরে,
উনি আমায় বলেছিলেন উনি মিনি নিকোলের তদূর সম্বন্ধনায় ঝাড়গ্রামটা ওই রকম জায়গা নিয়ে এসেছিলেন। আর উনি শুরু করেছিলেন আমার সঙ্গে কথা যেটা লোকসঙ্গীতের ঝুমুর গান সমূহ। পরে আমি জেনেছিলাম ঝুমুর গানটা খুব বেশি রকম চর্চা হতো ওই ঝাড়গ্রাম প্রত্যন্ত ওই এলাকায়, আর আর এক জায়গায় হতো সেটা পুরুলিয়া। তখন কিন্তু উনি অদ্ভুত ভাবে এই দুটো ঝুমুর গানের মধ্যে তফাৎটা খুব সুন্দরভাবে বুঝিয়েছিলেন। কিন্তু সেটা আমার এই মুহূর্তে আমার যেহেতু এই ব্যাপারে পারদর্শী নই, আমি খুব নিখুঁত ভাবে বলতে পারবো না, এতদিন বাদেও বলতে পারবো। উনি আর বুঝিয়েছি এবং সেই গানের কলিগুলো উনি দু জায়গায় কিরকম তফাৎ হয় সেগুলো উনি আলোচনা করেছি। আর লোকসঙ্গীত কিভাবে কোন একটা পার্টিকুলার বিশেষ গ্রামীণ পরিবেশে উপজাতিগুলোর মধ্যে তাদের সামাজিক এবং সাংস্কৃতিক পরিচয় বহন করে লোকসঙ্গীত গুলো, সেটা উনি খুব নিখুঁত ভাবে আমাকে বুঝিয়েছিলেন। সেটা পরে আমি যখন আরো বড় হই, যখন আমি ওইসব জায়গায় জন্য নিজে ঘুরতে গিয়েছিলাম, তখন দেখেছিলাম উনি যা যা বলেছেন তার যথার্থতা কি। আমি অবাক হয়ে গিয়েছিলাম। আমিও খুব প্রত্যন্ত এলাকায় ঘোরাফেরা করেছি, ফলে ওনার এই যে অনুসন্ধান, তার মধ্যে থেকে ওনার যে উপলব্ধি, যেটা উনি গানের মাধ্যমে এবং সেই গানগুলো সঙ্গের মাধ্যমে যে ফুটিয়ে তুলেছেন, সেটা আমার এই সত্যি অনিহত করেছে। ওই বয়সে পার্টিকুলারলি আমি অনেকেই বুঝিনি, কিন্তু পরে যখন পর্যালোচনা করেছি আর একটু বড় হয়ে, তখন দেখেছিলাম যে ওনার মধ্যে সেই উপলব্ধি না থাকলে বা সেই অনুভূতি না থাকলে উনি সেই উপজাতিদের সম্বন্ধে এত কিছু সংগ্রহ করতে পারতেন না। এটা আমার বড় ভালো লেগেছিল। তবে উনি বেশি দিন আমাদের বাড়িতে থাকেননি, ওদের 2-3 বছর ছিলেন মাত্র, তারপর চলে গেল। পরে বিখ্যাত হলেন, ওনার গান অনেক শুনতে পেলাম, তখন নানা জায়গায় ওনার পরিচিতি বেরোতে আরম্ভ করলো। ওনার গানের মধ্যে একটা অদ্ভুত একটা অন্যরকম ধরনের স্পর্শ ছিল, যেটা সাধারণ লোকগীতি গায়কদের মধ্যে সঙ্গে একটু সামান্য তফাৎ। উনি বলতেন যে লোকগীতির মধ্যে তার স্বকীয়তা থাকবে না, তাহলে সেটা সিংকিন তার চরিত্র বরণ করবেন। যদি তার নিজস্বতাটাকে আমরা মেনটেন করি, আমরা যদি সেটাকে ধরে রাখতে পারি আমার গানের মাধ্যমে, তাহলে সেই লোকগুলোকে, সেই উপজাতিগুলোকে, তাদের সামাজিক সংস্কৃতিগুলোকে, তাদের সঙ্গীতকে আমরা মর্যাদা দিতে পারবো। আমরা যদি ওখানে একটু অন্যরকম নিজেরটা যোগ করার চেষ্টা করি, সেই বিচ্যুতিটা কিন্তু উনি ঠিক মেনে নিতে পারতেন না। সেটা নিয়ে অনেক আলোচনা করেছিলেন, এই বিচ্যুতিগুলো কেন হবে। কারণ আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে সেই লোকগুলোর সংস্কৃতি তাকে জনসম্মুখে নিয়ে আসার মনের কানের মধ্যে ঢুকিয়ে দেওয়া। আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে তাদের সেই সাংস্কৃতিক জ্ঞানটাকে এবং সঙ্গীতটাই শ্রদ্ধা জানানো। এইটা আমার বড় ভালো লেগে। দাদা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, যদিও সব খুব সুন্দরভাবে বললেন আপনি, আমি খালি জানতে চাইবো এটা 1960-এ কোন, মানে 61 না 62, যদি আপনার মানে ঠিক এটা আমার ঠিক মনে নেই, মানে এনিথিং বিলো 1964, এনিথিং বিলো 1964 এর আগে। ঠিক আছে, ঠিক আছে, ওই মতন 5 দশকে 1960 পরে, মানে আমি কি দেখবে 61, 62, 63, 64 এরকম বড় কাউকে। ঠিক আছে।